উপস্থিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়ন করণীয় শীর্ষক আলোচনা ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের গণনন্দিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা জননেতা ওবায়দুল কাদের এমপি। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সুধীবৃন্দ, অনলাইনে যুক্ত আছেন আমাদের আজীবনের সম্মানিত প্রধান অতিথি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন 5 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রিয় নেতা আইডিবির শ্রদ্ধেয় সভাপতি প্রকৌশলী AKM হামিদ। মঞ্চে আরো উপস্থিত আছেন ঢাকা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কবির হোসেন এবং আইডিবির ট্রেনিং সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা AKM আব্দুল মোতালেব। আপনাদের সকলকে স্বাগত ও ধন্যবাদ। প্রিয় সুধী, এখন জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকার প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।
তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পবিত্র কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আপনার কাছে হাত পেতেছি। রব্বুল আলামিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আইডিইবির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমরা হাত পেতেছি। রব্বুল আলামিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনার্থে রব্বুল আলামিন 15ই আগস্ট সপরিবার সহ জাতির জনকের যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সবাইকে আপনি ক্ষমা করে দিন, তাদের সবাইকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। চার নেতা, চার বুদ্ধিজীবী রব্বুল আলামিন ওনাদেরকে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকেও আপনি ক্ষমা করে দিন। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকেও আপনি মাফ করে দিন, তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন তারই সাথে সাথে আইডিইবির যে সমস্ত সদস্যগণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমরা যারা হাত পেতেছি, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের সকলকে ক্ষমা করে দিন, সকলকে মাফ করে দিন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। রব্বুল আলামিন জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রব্বুল আলামিন ওনাকে আপনি হায়াত তাইয়্যিবা দান করুন। রব্বুল আলামিন দেশ ও মানুষের কল্যাণে যেন বেশি বেশি করে কাজ করতে পারেন সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন এই পৃথিবী থেকে আপনি করোনা ভাইরাসের মতো মহামারীকে আপনি উঠাই দিয়ে নিন। রব্বুল আলামিন এই করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন হাসপাতালে যে সমস্ত রোগীগণ করোনা ভাইরাস অন্য অন্য অসুখে রব্বুল আলামিন কাতরাচ্ছে সবাইকে আপনি সুস্থতা দান করুন। রব্বুল আলামিন সবাইকে আপনি হেফাজত করুন।
আর আমরা যারা হাত পেতেছি আমাদের আত্মীয় স্বজন সবাই বাংলাদেশের শীর্ষে সকলকে আপনি করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন সদস্য প্রকৌশলী প্রণব কুমার দেব। শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় শ্লোক 21। যদাচরতি শ্রেষ্ঠত্ব দেবতর জন যৎ প্রমাণম কুরুতে লোকস্তদম বর্তন্তে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে। ধন্যবাদ। এখন পবিত্র ত্রিপিটক পাঠ করছেন সদস্য প্রকৌশলী সতীশ বড়ুয়া। শোকাবহ আগস্ট মাসের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের পরপার্গত সকল সদস্যদের পরমাত্মার পারলৌকিক শান্তি প্রার্থনা করছি। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে ত্রিপিটকে পাঠ করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। আমি বুদ্ধ ধর্ম ও সঙ্গের স্মরণ করছি। চিরদর্শন সম্পন্নম ধর্মতত্ত্বম সচ্চ বেদিনম অত্যন ধর্মপূর্বানন্তম জনপৌরজীবীয়ম। যিনি প্রজ্ঞাবান, সুশিক্ষিত, ধার্মিক, সত্যবাদী এবং স্বীয় কর্তব্যে নিয়োজিত, তিনি সকলের প্রিয় প্রাপ্ত হয়ে থাকেন। বুদ্ধ বলেছেন, সর্বপদাচারণ কুশল সুখ সম্পদ বৃহত্তম কল্যাণ আপন চিত্ত নিভাবেন। অর্থাৎ সর্বপ্রকার পাপ কাজ থেকে বিরত থাকো, কুশল কর্ম সম্পাদন করো, অতি সত্তর কল্যাণ কাজ করো, পাপ থেকে চিত্তকে নিবৃত করো। এটাই তথাগত বুদ্ধের বাণী। সত্যে সত্তা ভগবত সুবিধা জগতে সকল প্রাণী সুখী ও শান্তি। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীর শহীদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা ও 21 আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী প্রয়াত জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব সহ সদস্য প্রকৌশলী এবং মহামারী করোনায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সদস্য প্রকৌশলী ও সুধীবৃন্দ, এখন স্বাগত ও সূচনা বক্তব্য উপস্থাপন করছেন আইডিবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি আয়োজিত বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের এই ক্ষণে আমাদের এই সভার সম্মানিত সভাপতি আইডিবির
শ্রদ্ধেয় সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, পরম সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের গণনন্দিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রীমধন্য বীর মুক্তিযোদ্ধা জনাব জননেতা ওবায়দুল কাদের এমপি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা জনাব সুজিত রায় নন্দী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত দপ্তর সম্পাদক, আমাদের প্রিয় ভাজন নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ, প্রকৌশলী ভাই ও বোনেরা, সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, সশরীরে উপস্থিত এবং ভার্চুয়াল সংযুক্ত আইডিবি নেতা কর্মী সদস্য সুধীবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইডিবি আয়োজিত বঙ্গবন্ধুর ভকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সুধী, শোকাবহ আগস্টে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালের কালো রাতে শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদ বৃন্দকে। স্মরণ করছি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীর শহীদ, জেলখানায় নিহত জাতীয় 4 নেতা সহ বৈশ্বিক মহামারী করোনায় মৃত্যুবরণকারী জাতীয় নেতৃবৃন্দ, আইডিপি নেতৃবৃন্দ সহ করোনায় মৃত্যুবরণকারী সদস্য ও অন্যান্য সকলকে আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রবাহমান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর 55 বছরের জীবনের প্রতিটি মুহূর্তে বাংলা, বাঙালি ও গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি স্বাধীন বাংলাদেশের বীজ রোপণ করেছেন, যা পরবর্তীতে ধাপে ধাপে এগিয়েছে এবং তার নেতৃত্বে 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্বে প্রতিষ্ঠা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও লাল সবুজের পতাকা। দীর্ঘ সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশকে যখন তিনি স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরে মনোনিবেশ করেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যখন উন্নয়নের পথে ধাবিত করছিলেন, ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে সপরিবারে হত্যা করে, যা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত হয়। স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের দোসররা বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তার রেখে যাওয়া বর্ণাঢ্য রাজনৈতিক নীতি, দর্শন, আদর্শ কোনোভাবেই মুছতে পারেনি। বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রেতাত্মা 2004 সালের 21 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বঙ্গবন্ধুর ন্যায় বাঙালির আশা ভরসার শেষ স্থল জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার প্রচেষ্টা চালালেও আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার পরেও আল্লাহ রক্ষা করেছেন। কিন্তু আইবি রহমান সহ অনেক নেতাকর্মীকে আমাদের হারাতে হয়েছে সেদিন। অনেকেই শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বহন করে অসহ্য জীবনযাপন করছে আজও। সম্মানিত অতিথিবৃন্দ, সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাঙালি এগিয়ে চলেছে। আমরা প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুর আদর্শ দ্বারা অনুপ্রাণিত হচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই আমাদের প্রিয় নেত্রী, বিশ্বনন্দিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নীতি, দর্শন ও বাংলাদেশের অকল্পনীয় গতিতে এগিয়ে যাওয়ার গৌরবময় বর্ণনা শুনব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে। জাতির পিতার রাজনৈতিক
নীতি দর্শন আদর্শ অবলম্বনে এগিয়ে যাওয়ার পথ নির্দেশনা আমরা আমাদের শ্রদ্ধেয় নেতাদের নিকট থেকে শুনে নতুন উদ্যোগে এই কোভিড-19 দুর্যোগেও যার যার দায়িত্ব পালন করে সরকারের রূপকল্প বাস্তবায়নের শপথ গ্রহণ করবে নতুন করে। শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ, এই প্রত্যয়ে এগিয়ে যাব। বিজ্ঞ প্রধান অতিথি 1972 সালে ডক্টর কুদ্দুস প্রধান নেতৃত্বে গঠিত শিক্ষা কমিশনকে পূর্বেই নির্দেশনা দিয়ে বঙ্গবন্ধু বলেন, দেশবাসী চায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুনভাবে বিন্যাস করা হোক। কোচ, আমিও তাই আশা করি শিক্ষা কমিশনকে এগিয়ে নিতে এদিকে নজর রেখে তাদের মতো করে সমাধান করবে। তিনি বর্তমান ও ভবিষ্যতের বংশধরদের চাহিদা অনুযায়ী বাস্তবানুরূপ সুপারিশ ত্বরান্বিত করার জন্য শিক্ষা কমিশনের সদস্যদেরকে নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকে ক্ষুদ্র শিক্ষা কমিশনে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা তথা ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশনের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া 1974 সালে ছাত্রলীগের একটি সম্মেলনে মাননীয় তৎকালীন সেই সম্মেলনে আমাদের জাতির পিতা বলেছিলেন, বাবারা, শুধু বিএমএ পাশ করে লাভ নাই, আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুল যাতে সত্যিকার মানুষ পয়দা হয়, বুনিয়াদী শিক্ষা নিয়ে কাজ করে খেয়ে বাঁচতে পারবা। কেরানি পয়দা করেই একবার ইংরেজ শেষ করে গেছে এই দেশটা, তোমাদের মানুষ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে অগ্রাধিকার দিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সরকারের যে পরিকল্পনা বাস্তবায়ন করে চলছেন, তার ফলে আমরা উন্নত দেশের কাতারে পা রেখেছি। বিজ্ঞ অতিথিবৃন্দ, বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ওই সকল দেশের কারিগরি শিক্ষার হার শতকরা 60 থেকে 75 এবং তাদের মাথাপিছু আয় 30 থেকে 56 হাজার মার্কিন ডলার। সার্বিক বিষয় পর্যালোচনায় লক্ষ্য করা যায় যে একটি দেশের মিড লেভেল টেকনিক্যাল ম্যান পাওয়ারের সাথে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি কোরিলেশন আছে। এভাবে বলা যায়, there is a positive correlation between per capita income and employment of mid-level technical manpower. বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার দেশের বৃহত্তর স্বার্থে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার 2040 সালের মধ্যে 50% উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু বিভিন্নভাবে তা বিলম্বিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন 2041 সফল করতে হলে ডেমোক্রেটিক ডিভিডেন্ড বিবেচনাপূর্বক 2030 সালের পূর্বেই কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা ব্যবস্থার সফল বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার 50 থেকে 60% উন্নয়নের জরুরি পদক্ষেপ গ্রহণের বিকল্প জাতির সামনে নেই। বিজ্ঞ অতিথিবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী সমৃদ্ধির সোপানে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ব্যাপক কর্মযজ্ঞে দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু তারপরও একটি প্রতিক্রিয়াশীল চক্র দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নানান তৎপরতা অব্যাহত রেখেছে। শোক দিবসের আলোচনায় যদিও বিষয়টি উপস্থাপন করা সমীচীন নয়, তবু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় এবং বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নের মাধ্যমে তার আরাধ্যের সুখী সমৃদ্ধ শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বার্থে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য 2-3টি বিষয় উপস্থাপন করছি। আপনি জানেন যে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সকে 4 বছরে উন্নীত করেছেন, এই শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য, এবং 21 বছর অত্যন্ত দক্ষতার সাথে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালিত হয়ে যে সব ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বের হয়েছে তারা দেশে এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হচ্ছে এবং বিদেশে কর্মরত থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাহ তারা বৃদ্ধি করেছে। কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম 24 মে 2021 শিক্ষা মন্ত্রণালয় একটি সভা করে সেই পরীক্ষিত প্রতিষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক চালু করা 4 বছরের কোর্সকে 3 বছরে নামিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রেডিট ঘন্টা সিস্টেম পদ্ধতি চালু করার একটা
উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মনে করি এটি বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে এই কোর্সের মেয়াদ 3 বছর নামিয়ে নিয়ে আসলে আধুনিক প্রযুক্তি নির্ভর যে শিক্ষাটা সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ এবং আন্তর্জাতিকভাবে অবমূল্যায়ন হবে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং আলটিমেটলি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা মনে করি এই কোর্সকে মাননীয় প্রধানমন্ত্রী বহু গবেষণা করে 2-3টি কমিটির সুপারিশের আলোকে 4 বছর করেছেন। সেই কোর্সটিকে হঠাৎ 3 বছরে নামিয়ে নিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আপনি জানেন যে বাংলাদেশে অনার্স কোর্স 1 বছর বেড়ে 4 বছর হয়েছে, পাস কোর্স 2 বছরের দিকে 3 বছর হয়েছে, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর, এগ্রিকালচারাল কোর্স 4 বছর। তাহলে বাংলাদেশে এমনকি রাষ্ট্রীয় প্রয়োজন করছে যে সব কোর্স ঠিক রেখে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে 3 বছর করা হবে। এটি করা হলে এই শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ক্ষতিগ্রস্ত হবে, জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা ব্যাহত হবে উন্নয়নের ক্ষেত্রে। আরেকটি বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, আপনি বলেছেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আপনারা করেছেন জনগণকে নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য, মান নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছিলেন তাই 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে বিষয়গুলো আমরা আপত্তি করেছিলাম সেটা সমাধান করে গ্যাজেট করার জন্য। সেভাবে তখনকার পূর্তমন্ত্রী সমরেদল করিম স্যারের সভাপতিত্বে সমঝোতা হয় এবং মীমাংসা হয়ে যায় যে এইভাবে মীমাংসিত উপায়ে গ্যাজেটটা হবে। কিন্তু আমরা হঠাৎ কোভিড পিরিয়ডে লক্ষ্য করলাম 2021 সালের ফেব্রুয়ারি মাসে যে বিএনডিসির গ্যাজেটটা হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এ যাবৎকালের যে অধিকার 4 তলা পর্যন্ত বিল্ডিং এর ডিজাইন করতে পারতেন সেখান থেকে সম্পূর্ণ তাকে বাদ দেওয়া হয়েছে। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এই 40-50 বছরে এমন ইতিহাস নাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে 4 তলা ভবনের ডিজাইন করছে তা কখনো ফেল করেছে, অথচ এবার 5 তলা বিল্ডিং এর টোটালটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বাদ দেওয়া হয়েছে। সংজ্ঞা যেভাবে করার কথা ছিল ইঞ্জিনিয়ারের সেটা ব্যত্যয় ঘটিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে। আমরা আপনার সহযোগিতা চাই যে বিএনপিসিটা যেন সংশোধন করে দেশ ও জনগণের কল্যাণে হয়, কারণ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 তলা 5 তলা বিল্ডিং এর ডিজাইন না করতে পারে গ্রামের মানুষ বঞ্চিত হবে। তাকে সেই পিএনসি ইঞ্জিনিয়ার খুঁজে বেড়াতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা করবে কিন্তু তাকে ডিগ্রি ইঞ্জিনিয়ারের সিগনেচারটা নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে একজন গ্রামের মানুষকে। আমরা এটি সংশোধন চাই, সংশোধন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। মাননীয় প্রধান অতিথি, আর কথা বলবো না। আরেকটি বিষয় আপনি জানেন, আপনি আমাদেরকে বারবার বলেছেন ধৈর্য ধরার জন্য। মাননীয় প্রধান অতিথি আমাদের পেশাগত কয়েকটি সমস্যা সমাধানের বারবার প্রতিশ্রুতি এবং ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনাও দিয়েছেন একটি ইনক্রিমেন্ট আর 50% পদোন্নতি, বিভিন্ন ডিপার্টমেন্টের জনমুখী অর্গানোগ্রাম তৈরি করা, কিন্তু এর একটিও হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে 2-3 বার বলেছেন আপনারা ধৈর্য ধরেন, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা বাস্তবায়ন হয়। আমরা সেই বিশ্বাসে এখনো আস্থা রাখতে চাই, আপনার কাছে সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয়। মাননীয় প্রধান অতিথি, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন নিয়ে আপনাদের কাছ থেকেও কথা শুনবো, কারণ আপনারা এখন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে মূল স্রোতধারায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কারিগরি শিক্ষা ক্ষেত্রে পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এসএসসি ভোকেশনালের মাধ্যমিক স্কুল সহ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মারাত্মক শিক্ষক সংকট, ক্লাস সংকট, ক্লাসরুম সংকট, ওয়ার্কশপ ল্যাবের সংকট এবং যন্ত্রপাতির সংকট আছে। মাননীয় প্রধানমন্ত্রী 12,500 শিক্ষক পদ সৃষ্টির জন্য 3 বছর আগে একনেক অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু আজও সেই শিক্ষক নিয়োগ হয় নাই। কারণ এই কারণে শিক্ষক এবং এই সমস্ত যন্ত্রপাতির অভাবে কারিগরি শিক্ষা মারাত্মক সংকটের মধ্যে যাচ্ছে। পলিটেকনিক শিক্ষকদের 20-22 বছর পদোন্নতি হয় না, অথচ তাদের নিয়ম বিধিতে পদোন্নতির সুযোগ আছে, দেওয়া হচ্ছে না। এইভাবে কারিগরি শিক্ষা বিপর্যস্ত অবস্থায় আছে। আমি আপনার কাছে আজকের এই সভা থেকে এই শোকের আলোচনার মধ্যেও জাতীয় স্বার্থে এই কটি বিষয় আপনার সামনে উপস্থাপন করলাম। মাননীয় প্রধান অতিথি, আপনি দেখবেন, আপনি আমাদের সব সময় পরামর্শ দেন, আপনি আমাদেরকে আপনার গাইডলাইন আমরা শুনি। মাননীয় প্রধানমন্ত্রীর পরে আপনি আমাদের অভিভাবক। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন আপনি সেটি বাস্তবায়ন করেন এবং আমাদের ক্ষেত্রে আপনি সেইভাবে আমাদেরকে আশ্বস্ত থাকার কথা বলেছেন। আমরা আছি, কিন্তু আমাদের এই 10-8 বছরেও সমস্যাগুলো সমাধান না হওয়াতে সদস্যদের মধ্যে দারুণ হতাশা বিরাজ করছে। সম্মানিত বিশেষ প্রধান অতিথি, বৈশ্বিক করোনার প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও আপনি আমাদের অনুরোধে আজকে প্রধান অতিথির আমন্ত্রণ গ্রহণ করে ভার্চুয়ালি উপস্থিত আছেন। এ কারণে আপনার কাছে আমরা
কৃতজ্ঞ। বাংলাদেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে চিরদিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আপনাদের সদয় উপস্থিতির জন্য কৃতজ্ঞ। বাংলাদেশ আওয়ামী লীগের মেধাবী তরুণ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য হিসেবে এই অনুষ্ঠান থেকে গণপ্রকৌশলী খ্যাত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল ভোকেশনাল শিক্ষা ব্যবস্থায় বিরাজিত সংকট সমাধানে আপনাদেরও সহযোগিতা কামনা করছি। আপনাদের সদয় উপস্থিতির জন্য সকৃতিত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের সকল বাধা দূর হবে এ প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় মিডিয়া বন্ধুগণ, কোভিড-19 দুর্যোগের মধ্যেও আপনাদের সশরীরে এবং ভার্চুয়ালি উপস্থিতির জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে বিরাজিত সমস্যাগুলো তুলে ধরে সমাধানে আপনাদের সহযোগিতা চাচ্ছি। উপস্থিত সুধী, প্রতিকূল পরিবেশেও আপনাদের সক্রিয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আইডিবির পক্ষে এই সূচনা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় হোক কর্মজীবী পেশাজীবী জনতা। ধন্যবাদ জনাব শামসুর রহমান। সমবেত সুধী, এবারে ভার্চুয়ালি করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করার জন্য অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি জননেতা ওবায়দুল কাদের এমপিকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ওইখানে দিলেই তো হবে, ওখান থেকেই দে। সম্মানিত সুধীমণ্ডলী, তৃণমূল পর্যায়ে উন্নয়নশীলতার নিয়োজিত গণপ্রকৌশলী খ্যাত ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাঠা দিবে না বক্তব্য। ওইখানে ওইখানে আনমিউট আছে তো। বলতেছি স্যার, আওয়াজটা শোনা যাচ্ছে না? ওখানে কি মিউট করা আছে মনে হয় স্যার? আনমিউট করতে হবে স্যার। শোনা যাচ্ছে কথা? এখন শোনা যাচ্ছে। একটু সাউন্ড বাড়াতে সবুজ। আজকে আইডিবির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান। এখানে বঙ্গবন্ধু ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা এবং দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠান। সভাপতি এডিবি সম্মানিত সভাপতি প্রকৌশলী এ.কে.এম. আমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, পরিশ্রমী নেতা, যিনি করোনার শুরু থেকে নানান কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাবু সুজিত্রা নন্দী। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাবনাময় আর এক তরুণ নেতা, যুগ্ম দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চট্টলার সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপস্থিত সুধী সংযুক্ত সুধীবৃন্দ, আইডিবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যগণ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগস্ট মাস আমাদের হৃদয়ে রক্তক্ষরণের মাস। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে ৭৫-এর এই মাসে আমরা হারিয়েছি আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, স্বাধীনতা স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হারিয়েছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের। 15ই আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। শেক্সপিয়ারের ভাষা, দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির পৃথিবীতে নেই। জগতের আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি, অবলা নারীকে হত্যা করা হয়নি, টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা কোনো নারীকে, টার্গেট করা হয়নি মেহেদি রাঙ্গা হাতে সমাজ বন্ধুতে। আমি শ্রদ্ধাবনত চিত্তে তাদের প্রতি জানাচ্ছি হৃদয়ের আকুতি মাখা গভীর শ্রদ্ধাঞ্জলি। কামনা করছি আত্মার মাগফিরাত, প্রার্থনা করছি বেহেশতের সর্বোত্তম প্রশংসিত স্থান। আজ এদিনে আমি আর স্মরণ করছি ৭৫-এ 15ই আগস্টের ধারাবাহিকতা আমাদেরকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ভিন্ন উদ্দেশ্যে ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। স্মরণ করছি এরই ধারাবাহিকতা 21শে আগস্ট গ্রেনেড হামলা, যে গ্রেনেড হামলা প্রাইম টার্গেট ছিলেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। সেদিন তিনি অ্যান্টি টেরোরিজম র্যালিতে বক্তৃতা করতে গিয়ে নিজেই টেরোরিজমের, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতে যাচ্ছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এ মুক্তিযুদ্ধে আত্মদানকারী, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে দক্ষিণী বাংলার
মানুষের হাজার বছরের আরাধ্য স্বাধীনতা এনে দেন বঙ্গবন্ধু। শুরু করেন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কাজ। মাত্র 3.5 বছর সময় তিনি পেয়েছিলেন। এ সময়ের মধ্যে প্রতিটি খাতে তিনি উন্নয়নের বীজ রচনা করেছেন। আজকে যে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়ন অর্জনের অদম্য গতিতে, তার বীজ রচনা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিধ্বস্ত অবকাঠামো উন্নয়ন, খাদ্যের সম্পূর্ণতা অর্জন, বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চাল উৎপাদন বৃদ্ধি, কৃষকের উন্নয়ন, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি বঙ্গবন্ধু হাতে নিয়েছে। হাজার বছরের বঞ্চিত জনবর্গকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু জনসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। 7 কোটি মানুষের 14 কোটি হাতকে উন্নয়নের কাজে নিবেদিত করার আহ্বান জানিয়েছিলেন। মানব সম্পদ উন্নয়নকে তিনি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা শেখ হাসিনা কৃষি এবং প্রকৌশল শিক্ষার উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন শেখ হাসিনা সরকার। জেলা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং কলেজ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠান চালু করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের এখন প্রয়োজন মানব সম্পদকে কাজে লাগানো সুস্থ এবং সময় উপযোগী পরিকল্পনা। দেশের পাশাপাশি বিদেশেও কারিগরি দক্ষতা সম্পন্ন জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের আন্তর্জাতিক শ্রম বাজারে উপযোগী জনশক্তি গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যে নিঃশব্দ ডিজিটাল বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তি। করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিশ্বে প্রশিক্ষিত জনবলের যে চাহিদা, সে চাহিদার বিপরীতে বাংলাদেশ যেন সর্বোচ্চ সুযোগ দিতে পারে, সেই বিষয়টি আমাদের এখনই ভাবতে হবে। আপনারা জানেন গোটা বিশ্ব আজ অভিন্ন সংকট মোকাবিলা করছে। শেখ হাসিনা সরকার সংকটের শুরু থেকেই নানান সীমাবদ্ধতা নিয়ে করোনার সংকট মোকাবিলা করে যাচ্ছে ভারসাম্যমূলক পলিসি নিয়ে। করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে বঙ্গবন্ধু কন্যা নিন্দা পরিশ্রম করে যাচ্ছেন। এমন সম্পদে সকল রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষকে পাশে দাঁড়ানো। আমি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তা হাত বাড়িয়ে দেওয়া উদাত্ত আহ্বান জানাচ্ছে। বিএনপি নেতারা হাস্যকর এবং দায়িত্ব দেওয়ারহীন অভিযোগ করেছেন সরকার নাকি ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া নাকি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তারা এর আগে ভ্যাকসিন নিয়েও ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছে। সব কিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপি স্বভাবগত বৈশিষ্ট্য রূপ নিয়েছে। আবার অভিযোগ করে করোনার মধ্যেও নাকি তাদের নেতা কর্মীদের উপর ঢালাওভাবে নির্যাতন হচ্ছে। গ্রেপ্তার নির্যাতনের সুনির্দিষ্ট তালিকা বারবার চেয়েও তাদের কাছে
পাওয়া যায়নি, শুধু অভিযোগই তারা করে। কিন্তু এটা কতটা বাস্তব, কতটা ঘটেছে বাস্তবে, সে সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য চাই কখনো পাওয়া যায় না। তারা অন্ধকারে ঢিল ছুড়ে, এটাই তাদের রাজনীতি। আসলে একটি রাজনৈতিক দল যখন জনগণের প্রতি নিজেদের দায়িত্বশীলতার কথা ভুলে যায়, তখন তাদের মুখ দিয়ে এমন বিপদ কথাই বের হয়। করোনাকালেও তাদের রাজনৈতিক কর্মসূচি একটাই, সেটি হলো পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিশ্বতা আর অত্যাচার। তাদের কৌশল হলো মায়া কান্না আর বিচ্ছা। একথা অস্বীকার করার উপায় নেই। বিশ্বব্যাপী করোনা অভিজ্ঞতে শিক্ষা ব্যবস্থাও প্রতিনিধিত্ব করেছে। সংক্রমণ মৃত্যু যখন উদ্যম, তখন কোনোরূপ প্রস্তুতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে। লাখ লাখ শিক্ষার্থীদের সংক্রমণের মুখে ঠেলে দেওয়ার মতো অপরিণামদর্শী প্রস্তাবের পেছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা দরকার। আমরা বলতে চাই, শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে মনিটর করছে, অভিভাবকরাও তাদের মতামত দিচ্ছে। যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। শেখ হাসিনা এদেশে শিক্ষার জন্য অনেক কিছু করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এটা শেখ হাসিনার হাতে এটা কখনো সম্ভব নয়। এটা যারা বলে, তারাই অতীতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সব ধরনের ষড়যন্ত্র তারা করেছিল। তারাই তখন এমন সব উদ্ভট পলিসি আরোপ করেছিল যাতে শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আজকে তারা এই করোনা সংকটে যখন প্রথমেই জীবন বাঁচানো জরুরি, আজকে ছাত্রছাত্রীদের জীবন আগে বাঁচাতে, জীবন না বেঁচিয়ে শিক্ষা কি হবে? শিক্ষিত হয়ে কি হবে যদি আমি বাঁচতেই না পারি? কাজে সরকারের একটা পলিসি আছে, চিন্তা ভাবনা আছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার মাথা ব্যথা আছে। সময় মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম, হঠাৎ করে করোনা দ্বিতীয় তরঙ্গ এসে পড়া, বঙ্গবন্ধু কর্মী শেখ হাসিনা যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেন। আজকে কত করোনা পৃথিবীতে বাংলাদেশ 12তম মৃত্যুর দিন। আজকে কোনো কোনো দেশে তৃতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। ভারত তৃতীয় তরঙ্গের আশঙ্কা করছে। আজকে ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের থেকে অদূরে থাইল্যান্ডের অবস্থা অত্যন্ত করুণ। ফিলিপিন্সেও করোনা সংক্রমণ ভয়ঙ্কর বৃদ্ধি এগিয়ে যাচ্ছে। এমন অবস্থা আমাদেরকে বাস্তব পদক্ষেপ নিতে হবে, কর্মসূচি নিতে হবে। প্রিয় ডিপ্লোমা প্রকৌশলীগণ, আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের অবকাঠামো উন্নয়নে আপনাদের অবদান অনস্বীকার্য। তখন সড়ক উন্নয়ন তথা অবকাঠামো উন্নয়নে কিছু অনিয়ম পত্রিকার মাথা উঠতে আসে। তখন বিচারটি ঘটনার জন্য পুরো সম্প্রদায়ের
অর্জন প্রশ্নবিদ্ধ হওয়া, পূর্তকালের ক্ষেত্রে সৃজনশীলতা দক্ষতা উন্নয়নের পাশাপাশি জনগণের প্রশ্নার্জিত অর্থের অপচয় রোধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি মনে করি। প্রিয় প্রকৌশলীগণ, আপনাদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে কিছু চাওয়া, কিছু প্রত্যাশা রয়েছে। পেশাগত নানান সীমাবদ্ধতা নিয়ে আপনারা দেশকে সেবা দিয়ে যাচ্ছেন, বিষয়গুলো আমি অবগত আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিষয়টি গতবারও আপনাদের অনুষ্ঠান শেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের সমস্যাগুলো, আপনাদের দাবি দাওয়াগুলো আমি তার কাছে বলেছি। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে কোভিড পরিস্থিতির কারণে প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে হয়তো কিছু সময় লাগতে পারে। আপনাদেরকে আমি যখন কথা দিয়েছিলাম তারপর কিন্তু দেশ করোনা প্রভাবিত, এ সময় নতুন করে কোথাও কোনো সুযোগ সুবিধা দেওয়া, এ ধরনের কোনো করোনায় মানুষকে বাঁচানো, তারপর স্বাস্থ্য সুরক্ষা, এসব ভ্যাকসিন, এসব বিষয় নিয়ে সরকারকে অধিকাংশ সময় ব্যয় করতে হয়েছে। কাজে এ সময় আপনাদের দাবি নেওয়া উপেক্ষিত থেকেছে এটা বলবো না, এটা মাথায় আছে। সময় মতো আপনাদের ন্যায়সঙ্গত প্রস্তাবগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ তিনি যে কথা দেন সেই কথা বরখেলা তিনি কখনো করেন না। ওয়াদা তিনি করলে ওয়াদা তিনি পূরণ করবেন, এই বিশ্বাস আপনারা একটু রাখুন। এখন ভয়ঙ্কর করোনা সংকট, এই সংকটকালে ধৈর্য করুন। আশা করি আপনাদের দাবিনামা বাস্তবায়িত হবে। এখানে আমাদের বিপ্লব বড়ুয়া, আমাদের সুদীপ বাবু আছে, তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসলে আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি নিজেও বিব্রত বোধ করি, কারণ গতবার আরও দুবার আপনাদের সামনে আপনাদের কিছু কিছু দাবিনামা প্রস্তাবের ব্যাপারে সম্মত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবসম্মত, বাস্তবে কিছু আজকে যে নীতির বিপদ পরিবেশ সারা পৃথিবীতে বিরাজ করছে। আজকে কোভিড সারা দুনিয়ার চেহারা পাল্টে দিয়েছে, আমাদের জীবন জীবিকা অর্থনীতির চিত্র পাল্টে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আঘাত করেছে। এমন অবস্থা অনেক সৃজনশীল বিষয় আমরা উপেক্ষা না করে ওগুলোকে আপাতত মুলতবি রাখতে পেরেছি। কাজে আমি আশা করি আপনারা ধৈর্য ধরবেন, সময় মতো এসব বিষয়ে যথাযথ সমাধান। পরিশেষে আমি বলতে চাই, বঙ্গবন্ধুকে ৭৫ 15ই আগস্ট হত্যা করে যারা ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে, আজকের সময়ের পরিবর্তন তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে। যারা বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তাদের জীবনেও থেকে রক্তাক্ত বিদায়ে হত্যা কাউকে ক্ষমা করে না। আর ইতিহাস কোন শহীদ রক্ত চক্ষুর বড় বঙ্গবন্ধু হত্যা বিচার, বঙ্গবন্ধু কন্যা জাতিকে কলঙ্কমুক্ত করেছে। ইতিহাসের কাজ
আজকে তারা দাঁড়িয়ে সব সত্যই বেরিয়ে আসবে, কোনো সত্যই অনুদ্ঘাটিত থাকবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এরপর আপনাদের যে প্রাণ বিতরণ, এটা আমি বিভাগ এবং ব্যক্তিগত তারা প্রাণ বিতরণ অংশ নেবে এবং তারা নিজেদের বক্তব্য আপনারা আমাদের তরুণ উদ্যোগীতা পাঁচজন তাদের বক্তব্য শুনে আমি একটু ডাক্তারের সাথে ছুটি নিচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা। আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ। সমবেত মন্ত্রী মহোদয়ের অনুমতি ক্রমে এখন ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। বসেন, আপনারা বসেন পরে। সুধীমণ্ডলী, এবারে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি। একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকে সবার যিনি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় ওবায়দুল কাদের এমপি। আগস্ট মাস অত্যন্ত বেদনার মাস। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে আমরা হারিয়েছিলাম এই বেদনার মাসে। গতকাল আমি ভাবছিলাম যে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, আমরা এই সুখের মাসে হারিয়েছি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা হারিয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত বেদনার মাস এবং জাতির পিতার কে হারানোর এই মাসে ইনস্টিটিউট আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আজকে যে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নের করণীয়, আমি মনে করি এটি একটি যথার্থ সম্মানের সাথে জাতির পিতার স্মরণ করা এবং আজকে যে বৈশ্বিক মহামারীর কারণে
সারা পৃথিবীর মানুষ একটি বিশেষ সময়ে অতিক্রম করছে এবং আজকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বন্ধুরা করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাতির পিতার সম্মানে ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। আজকে সবার সভাপতি আইডিবির সভাপতি শ্রদ্ধেয় একেএম হামিদ এখানে উপস্থিত, যিনি আজকে মূল প্রবন্ধ পাঠ করেছেন। আইডিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান এখানে উপস্থিত আছেন। আইডিবির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব সহ সামনে যারা উপস্থিত আছে। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। এখানে আমার পরে যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের শুধু তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নন। আমি যখন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ঠিক সে সময়ের আমরা যাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা মেনে রাজনীতি শুরু করেছিলাম এবং যার সংস্পর্শে এসে আমার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সমৃদ্ধ হয়েছিল, আমার পরম শ্রদ্ধেয় অগ্রজ জিতানন্দী বক্তব্য রাখবেন। আমাদের জীবনের এমন কিছু সময় এসে উপস্থিত হয়, এই সময় আমাদেরকে ভাবায় এবং শুধু ভাবায় না, আমরা এক ধরনের অপরাধ গ্লানি, এক ধরনের নিজেকে খুব ছোট মনে হয়। 15 আগস্টের কাল রাতের হত্যাকাণ্ড শুধু আমি মনে করি আমরা শুধু বঙ্গবন্ধুকে হারাইনি। আপনি যদি মানব সভ্যতার ইতিহাস বিবেচনা করেন দেখবেন যে এরকম নির্মম হত্যাকাণ্ড পৃথিবীতে কোথাও সংঘটিত হয়। স্বাধীনতার বয়স মাত্র তখন ছিল 3 বছর 7 মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই বাংলাদেশ স্বাধীন করেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে নেতা ছিলেন তারা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বলা হচ্ছিল এই বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে, কারণ এই বাংলাদেশে কিছু নেই। এই বাংলাদেশ একটি জলাভূমি, সেখানে কিছু পাট চাষ হয়। বাংলাদেশে হাজার দশেক ভাঙা রেডিও আছে, হাজার শতেক ভাঙা গাড়ি আছে, রাস্তা নাই, ব্রিজ নাই, কোনো অবকাঠামো নাই। কারণ পাকিস্তানিরা যখন তাদের নিশ্চিত পরাজয় জানে তখন তারা এই পূর্ব পাকিস্তান মানে তৎকালীন যে বাংলাদেশ তাকে ধ্বংস করার জন্য সেদিন আমাদের জনপদের মেধাবী সন্তানদের হত্যা করেছিল এবং তারা পুরো মাটি নীতি গ্রহণ করেছিল। আমি জানি না যে মহান মুক্তিযুদ্ধে আমরা 30 লক্ষ আমরা মা বোনকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, তার বাইরে আমরা অর্থনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সে ধরনের কোনো জরিপ কেউ করেছিল কিনা। আমি গত রাতে একটি প্রবন্ধে দেখছিলাম, সে সময়ে যত ক্ষতি হয়েছে সেটি ছিল আমাদের 1972 সালের 30শে জুন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব যখন বাজেট পেশ করেন ক্ষতির পরিমাণ ছিল সেই বাজেটের প্রায় 3 গুণ। আমরা জানি সে তাজউদ্দিন সাহেবের সেই বাজেট ছিল 767 কোটি টাকা। আপনারা বলছিলেন একটু আগে ক্ষুধা শিক্ষা কমিশনের বিষয়। সেদিন জাতির পিতা স্বাধীন বাংলাদেশের প্রথম যে বাজেট ঘোষণা করেছিলেন সেখানে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং তিনি 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যখন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তিনি 11 জানুয়ারি
মুজিবনগর সরকারে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের সাথে দুইবার তিনি সেদিন বৈঠক করেছিলেন এবং 12 জানুয়ারি তিনি এই স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। আমরা যদি দেখি সে সময়ের যে অর্থনৈতিক অবস্থা, বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন তখন আমাদের মাথা পিছু আয় ছিল $94, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখন 1975 সালে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল $278। ঠিক ওই সময়ে 1975 সালে পাকিস্তানের মাথা পিছু আয় ছিল $168 এবং ভারতের মাথা পিছু আয় ছিল $152 এবং আজকে যে পরাশক্তি চীন তার মাথা পিছু আয় ছিল $175। 1972 থেকে 1975 আমাদের অর্থনীতির যে গ্রোথ ছিল সেটা হচ্ছে 52% বেশি। এবং আজকে অনেক সত্য আমাদের সামনে আসছে। সেই বঙ্গবন্ধুর শাসনামলের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটি যদি তার ধারাবাহিকতা রক্ষা করত তাহলে 1980 সালে নিম্ন আয়ের রাষ্ট্রে পরিণত হতাম এবং স্বাধীনতার 50 বছরে আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে আমরা পরিণত হতাম। আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম। জাতির পিতাকে যারা খুন করেছিল সেই খুনকে তারা রাজনৈতিক বৈধতা দেওয়ার জন্য সেদিন বলেছিল যে জাতির পিতার পরিবারের সন্তানরা নাকি ব্যাংক ডাকাতির সাথে জড়িত। সেদিন তারা বলেছিল যে জাতির পিতার পরিবার বাংলাদেশের সেনাবাহিনীকে পছন্দ করেন না। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর আমরা সুইজারল্যান্ড সহ পৃথিবীর কোন রাষ্ট্রে কোন ব্যাংকে তাদের পরিবারের সদস্যের নামে কোন ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুঁজে পাই না। কিংবা জাতির পিতার পরিবারের বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কারো নামে বাংলাদেশের কোন ব্যাংকে অনেক টাকা ছিল সে ধরনের কোন তথ্য কেউ দিতে পারে। এবং যে সেনাবাহিনীর সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের বিরোধ ছিল বলে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছিল, সেই পরিবারের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এই স্বাধীন বাংলাদেশের 61 জন অফিসারকে কমিশন অফিসার করা হয়েছিল, তার একজন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল। তার আরেক পুত্র ছিলেন লেফটেন্যান্ট শেখ জামাল, সেও সেনাবাহিনীতে ছিল। এবং 1975 সালের 14 আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টে তার দায়িত্ব শেষ করে তিনি তার বাসায় ফিরে এসেছিলেন। এবং বঙ্গবন্ধুর যে সবচেয়ে কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, সেও তার জীবদ্দশায় বলেছিল যে সে বড় হয়ে সেনাবাহিনীতে যেতে চায়। আমরা দেখেছি সেদিন জাতির পিতাকে শুধু সপরিবারে হত্যা করা হয়নি, জাতির পিতাকে হত্যার পর তার চরিত্র হনন করার একটি ষড়যন্ত্র হয়েছিল। এবং রাষ্ট্রীয় মদতে পরবর্তী বঙ্গবন্ধু হত্যাকারী যারা তাদের বেনিফিশিয়ারি, এখুনি জিয়াউর রহমান, পরবর্তীতে এরশাদ, তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছে, বঙ্গবন্ধুর বিচারের প্রক্রিয়া নিষিদ্ধ করেছে এবং বঙ্গবন্ধুর খুনটাকে রাজনৈতিক বৈধ দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে, নানাভাবে, বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের। সেদিন বাংলাদেশে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, সেদিন হত্যা করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের সম্ভাবনাকে। আজকে আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করে যাচ্ছি। সেদিন জাতির পিতা যে ডক্টর কুদরতি খুদার শিক্ষা কমিশন রিপোর্ট তিনি বাস্তবায়নের জন্য তিনি সচেষ্ট ছিলেন। জাতির পিতা সেদিন প্রথম পাঠশালা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আপনারা প্রকৌশলী, আমি যে কথাটি বলতে চাই, জাতির পিতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশকে একটি জাতি বিনির্মাণের জন্য তিনি ধীরে ধীরে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং একটি জাতি বিনির্মাণের এমন কোন সেক্টর নেই, এমন কোন খাত নেই তিনি স্পর্শ করে যান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বেদনার বিষয়, সেদিন জাতির পিতাকে হত্যা করে সেদিন বাংলাদেশকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই, তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে আছে। আপনারা একটু আগে বলছিলেন যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার কথা বলছিলেন। আজকে
বঙ্গবন্ধু কথা শেখ হাসিনা এই করোনার মধ্যেও যে বাজেট তিনি জাতিকে দিয়েছেন, সেখানে আমি দেখছিলাম যে আজকে তিনি সেই বাজেটও এই খাতে তিনি বরাদ্দ বেশি দিয়েছেন গত বছরের তুলনায়। এবং তিনি বলেছেন আজকে কারিগরি শিক্ষাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূলধারায় পরিণত করতে হবে। তিনি বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রশিক্ষণ যদি না থাকে তাহলে আজকে যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি সেটি বাস্তবায়ন করা সম্ভব না। তিনি আন্তর্জাতিক আজকে শ্রমবাজারের উপযোগী দক্ষ জনবল সৃষ্টির জন্য তিনি আজকে বিভিন্ন উপজেলায় পর্যন্ত পলিটেকনিক আপনার যে শিক্ষা ব্যবস্থা সেখানে তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করার কথা বলছেন। আমি আপনাদের আজকে যে মূল প্রবন্ধ পাঠ করেছেন সেখানে আপনাদের কিছু দাবির কথা আমি শুনেছি। ঠিক এক সপ্তাহ আগে ইস্যুতে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে এবং আপনাদের যে দাবি, আপনাদের যে বক্তব্য সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে। আজকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তিনিও আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে সারা পৃথিবী একটি অতিমারি আজকে আমরা প্রত্যক্ষ করে যাচ্ছি এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা আজকে একটি ভয়ঙ্কর একটি বিপর্যয়ের মুখোমুখি। এই বাংলাদেশ আজকে আমরা ২১,৫০০ মানুষকে আমরা হারিয়েছি, ২২,০০০ মানুষকে আমরা হারিয়েছি। এই অবস্থায় আমি আপনাদের কাছ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন সামান্য কর্মী হিসাবে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে প্রয়োজনে আপনাদের নেতাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যাব। আমি পরিশেষে বলতে চাই যে আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম। জাতির পিতাকে হারানোর মধ্য দিয়ে এই বাংলাদেশের যে সমৃদ্ধির অগ্রগতির যে অগ্রযাত্রা সেটি থমকে গিয়েছিল এবং সে ৫ বছর করতে আমাদের ২১টি বছর লেগেছে। আমরা আজকে আসুন বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের বঙ্গবন্ধু কথা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার এই পথ চলায় সবাইকে প্রয়োজন। আজকে জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে আমি আপনাদের কাছ থেকে জাতির পিতার কন্যার এই বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম তার প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করি, সহযোগিতা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি যে স্বপ্ন হারিয়ে গিয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট কাল রাতে, আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই স্বপ্ন আবার ফিরে এসেছে এবং আমরা যদি এই সুযোগ যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং যারা নবীন নাগরিক তাদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ একটি অর্থবহ রাষ্ট্রে পরিণত হবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আজকে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার প্রতি আপনাদের সমর্থন, আনুগত্য থাকতে হবে। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আজকের আপনাদের আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার বিপুল গোয়েল। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি, আমাদের অত্যন্ত আপনজন, অত্যন্ত দুঃসময় দিনের কান্ডারি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্নেহধন্য এই ঐতিহ্যবাহী ইনস্টিটিউটের সভাপতি,
ইঞ্জিনিয়ার এম এ হামিদ, মান্যবর প্রধান অতিথি হিসাবে যিনি বিস্তারিত বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী, নন্দিত জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি বিস্তারিত বক্তব্য রেখেছেন এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো ছিল তিনি সে ব্যাপারে বিস্তারিত বলেছেন। এবং আমার মনোযোগ প্রদীপ বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তরুণ প্রজন্মের অহংকার, সংগ্রামী জননেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তিনিও বিস্তারিত বলেছেন এবং আপনাদের দীর্ঘদিনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। উপস্থিত আছেন এই ঐতিহ্যবাহী ইনস্টিটিউটের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শোকের মাস, এই আগস্ট মাস, আমি সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি দেশ বিশ্বের মানচিত্রে স্থান পেত না, যার জন্ম না হলে আমার প্রিয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর জন্ম হতো না, যার জন্ম না হলে একজন বাঙালি হিসাবে বৃত্তের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমাদের সেই মহান নেতা, আমাদের সেই মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1975 সালের 15ই আগস্টে তার সাথে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আপনারা যে বঙ্গবন্ধুর ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন, এর অত্যন্ত মহতি উদ্যোগ। সাধারণ সম্পাদক সে ব্যাপারে বিস্তারিত বলেছেন এবং আমার অনুরোধ প্রতিদিন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সে ব্যাপারে বিস্তারিত বলেছেন। তবে যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডেল্টা প্ল্যান, শতবর্ষী ডেল্টা প্ল্যান নিরলসভাবে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ হবে পাঁচের সুইজারল্যান্ড। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো এই বাংলাদেশ অনেক আগে সুইজারল্যান্ড। আজকে সেই জন্যই সেই 1975 সালের 15ই আগস্টে সেই শক্তি তাকে হত্যা করেছে যারা বলেছিল এই বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, যেটা বিপ্লব বড়ুয়া সে ব্যাপারে বলেছেন, যারা বলেছিল স্বাধীন হয়ে কি হবে এবং যারা তলাবিহীন ঝুড়ির দেশ বলেছিল, সেই শক্তি এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতা 71-এর পরাজিত সেই শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। সেই দিন হত্যার মূল উদ্দেশ্য ছিল এই আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া। হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা। হত্যার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি ধ্যান ধারণা এই বাংলাদেশকে পরিচালিত করা এবং হত্যার উদ্দেশ্য ছিল অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। বঙ্গবন্ধু রেখে যাওয়া অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং 75-এর 15ই আগস্টের পরে সেই ঘাতক দালাল রাজাকার আলবদর আল সামদারকে পুনর্বাসিত করা হয়েছে। আজকে দুঃখের সাথে বলতে হয় সেই বঙ্গবন্ধু হত্যার পরে ইলেকট্রনিক্স মিডিয়া পৃথিবীর সব কোন প্রিন্ট মিডিয়া সেই বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করতে দেওয়া হয়নি। এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না এবং ইতিহাসকে বিকৃত করা হয়েছে, জঘন্যভাবে বিকৃত করা হয়েছে, খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে এবং
সেই আজকে দুঃখের সাথে বলতে হয় সেই দিন তারা জঘন্যভাবে ইতিহাস বিকৃত করেছিল। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সত্য সুন্দরের জয় হয়েছে, যে প্রমাণিত হয়েছে যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে ইতিহাসের চাকাকে পিছনের দিকে ঘোরানো যায় না, ইতিহাস আর আপন গতিতে চলে। বঙ্গবন্ধু শুধু বাংলার নেতা ছিলেন না, গোটা বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা ছিলেন। বিশ্বের শোষিত বঞ্চিত নেতা হিসাবে বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই ছিলেন। আজকে আমি বলতে চাই, ফিদেল কাস্ট্রো তিনি আক্ষেপ করে বলেছিলেন, I have never seen Himalaya, I have seen বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমি হিমালয় দেখি নাই। তিনি হিমালয়ের সাথে তুলনা করেছেন। এত ব্যক্তিত্ব, এত পাহাড়ের মতো তার ব্যক্তিত্ব। সেই মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, আপনারা জানেন ৭৫-এর ১৫ই আগস্টের পরে যে রাষ্ট্রদূত ছিলেন, তিনি দেখা করতে গেছিলেন প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছিলেন। আনোয়ার সাদাত দুঃখ করে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেদিন বলেছিলেন, আমার পাঠানো ট্রেন দিয়ে তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, আমি আজকে বিব্রত, আমি শোকাহত। আনোয়ার সাদাত সেই কথাটি বলেছিলেন। আজকে বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নন্দিত নেতা। বিশ্বের জাতীয়তাবাদী নেতাদের সাথে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে। যেমনি ভাবে আব্রাহাম লিঙ্কনের নাম বাদ দিয়ে আমেরিকার কথা চিন্তা করা যায় না, মাও সেতুংয়ের নাম বাদ দিয়ে চায়নার কথা চিন্তা করা যায় না, ফিদেল কাস্ট্রোর নাম বাদ দিয়ে কিউবার কথা চিন্তা করা যায় না, মোহাম্মদ লেনিনের নাম বাদ দিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের কথা চিন্তা করা যায় না, আলেনদের নাম বাদ দিয়ে চিলির কথা চিন্তা করা যায় না, মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতের কথা চিন্তা করা যায় না। তেমনি ভাবে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য তারা থাকবে, যতদিন বাংলার গাছে গাছে পাখির কলরব থাকবে, যতদিন ফুলের বাগানে ফুল ফুটবে, যতদিন পদ্মা মেঘনা যমুনাতে স্রোত প্রবাহিত হবে, ততদিন বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু থাকবে। ব্যক্তি মুজিবকে হত্যা করা যায়, আদর্শের মুজিবকে কোনোদিন হত্যা করা যায় না। তাই আজকে এই শোকের দিনে, শোকের মাঝে আমাদেরকে শপথ নিতে হবে, যারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। একটি কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তাই যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এই কথাটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে, স্মরণ করতে হবে। এবং সেই জন্য সবাইকে, যে যেখানে আমরা আছি, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা বিশ্বাস করি, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে বিষয়টি, যে আপনারা অত্যন্ত এই ভকেশনাল, বঙ্গবন্ধুর ভকেশনাল এবং টেকনিক্যাল দর্শন, যেটা অত্যন্ত সুন্দর, আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন এই আলোচনা সভায়, সেই সময় বঙ্গবন্ধু যে তার যে রাজনৈতিক দূরদর্শিতা, যা বলে গেছিলেন সেগুলোই আজকে বাস্তবায়িত হচ্ছে। তিনি টেকনিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন, তিনি কৃষি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন, কৃষি স্কুল, কৃষি কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউটের গুরুত্ব দিয়েছিলেন। সেগুলোই আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই দর্শনকে শতভাগ তিনি সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেছিলেন যে তখন 8টি মেডিকেল কলেজ ছিল, তিনি সেই সময় বলেছিলেন যে এগুলো সব বিশ্ববিদ্যালয় হবে, এই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সেটাই হচ্ছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটাও পদকে আছে। যে যা বলে গেছেন রাজনৈতিক দূরদর্শী। এবং যে থানার যে স্বাস্থ্য কমপ্লেক্স, তখন থানা ছিল, সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো বলেছেন যে এগুলো সব স্বাস্থ্য কমপ্লেক্স হবে। তাই হচ্ছে এবং সরকার নেতৃত্বে আজকে স্বাস্থ্য ক্ষেত্রে যে ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে, সে বঙ্গবন্ধুর দর্শন, সেগুলো বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ছিল, সেটা আজকে বাস্তবায়িত ছিল।
বাস্তবায়িত হচ্ছে, যে ডেল্টা প্ল্যান, এবং এই ডেল্টা প্ল্যান আজকে নিরলসভাবে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন সেটা বাস্তবায়নের জন্য। তিনি আগামী প্রজন্মের জন্য যে যে বাংলাদেশ তৈরি করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, শুধু উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে তিনি কাজ করে যাচ্ছেন না, একটা জেনারেশন সৃষ্টি করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন, যে জেনারেশন আগামী দিনে নেতৃত্ব দিবে, এবং সেই ধরনের একটা জেনারেশন সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছেন। আজকে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলতে চাই যে আমার অনুযোগ প্রতিম যে বিপ্লব বড়ুয়া বলেছেন, এই আগস্ট মাসে আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। আমরা হারিয়েছি আরেক অন্যতম শ্রেষ্ঠ বাঙালি যে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি নজরুল ইসলামকে আমরা এই মাসে হারিয়েছি। যে বঙ্গবন্ধু এই দুজন কবিকে তিনি শ্রদ্ধা করতেন, এবং যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরুর সেই গানটি আমাদের জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু সেটা আগেই প্ল্যান করেছিলেন, এবং মুক্তিযুদ্ধের এই শুরু হওয়ার আগে থেকে কি হবে, পতাকা কি হবে, সেই জাপানের পতাকার আদলে হয়েছে বাংলাদেশের পতাকা। উনি যা চিন্তা করতেন এবং সেটাই বাস্তবায়ন করেছেন, এবং এই জাতীয় সঙ্গীত তিনি আগেই বলেছেন। এবং এই বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে 1969 সালের 5ই ডিসেম্বর তিনি বলেছেন এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। তিনি যেটা বলেছেন সেটাই বাস্তবায়ন করেছেন। এটাই হচ্ছে বঙ্গবন্ধু। আজকে তার সাথে কারো তুলনা চলে না, আর তিনি তার বিকল্প তিনি। আজকে সেই জন্যই আমরা বলতে চাই যে আমাদের এই যে আজকে যারা অপপ্রচার করছে, এই যে দেখেন কোভিড মহামারী, এটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা বাংলাদেশও সংকট সৃষ্টি করেছে। উন্নত বিশ্বগুলো দেখেন তারা অনুকূল অবস্থায় থাকা সত্ত্বেও তারা হিমশিম খাচ্ছে। আমরা প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও উন্নয়নশীল দেশ হিসাবে শুধু জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, মেধা, রাজনৈতিক দূরদর্শিতার কারণে এই করোনা মহামারীকে আমরা সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। একটা কথা মনে রাখবেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি দলকে অতন্ত্র প্রহরের মতো কাজ করার নির্দেশ দিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই কাজগুলো আপনারা করছেন। মানবতার পাশে আপনারা দাঁড়িয়েছেন। দুর্দিনের দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য। আজকে দল অতন্ত্র প্রহরের মতো কাজ করে যাচ্ছে। আমরা 2 কোটির অধিক পরিবারকে এই পর্যন্ত আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি, এবং 15 কোটি টাকার অধিক আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, যেটা অত্যন্ত দুরূহ ব্যাপার, যেটা জননেত্রী শেখ হাসিনা এই পার্টির সভাপতি হওয়ার কারণে সম্ভব হচ্ছে, বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে সম্ভব হচ্ছে, যেটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। আমরা বাংলাদেশের যেখানে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট রয়েছে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সেখানে হাই ফ্লো নেজাল ক্যানোলা আমরা সেখানে সরবরাহ করেছি। শুধু তাই না, ভেন্টিলেটর, এটা অত্যন্ত দুরূহ বিষয়। বাংলাদেশের যারা বিত্তবান নেতা আছে, আমাদের যাদের আন্তরিকতা আছে, উদারতা আছে, তারা অনেক জায়গায় ভেন্টিলেটর স্থাপন করে দিয়েছে, তাদের সামর্থ্য আছে, যাদের সেই ধরনের ইভেন আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব তার নির্বাচনী কার্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে 2টি ভেন্টিলেটর স্থাপন করে দিয়েছে। এভাবে অনেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং অক্সিজেন কনসেন্ট্রেটেড অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশের এমন কোনো জেনারেল হাসপাতাল নাই আমরা সেটা দেই নাই আমাদের। এবং যে উপজেলা কোভিড মহামারী রেড সিগন্যাল, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা পাঠিয়েছি। আমরা সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার দিচ্ছি, সেই সিলিন্ডার আপনারাও দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন দলের স্বেচ্ছায় যে আপনাদেরকে 50টি সিলিন্ডার আপনারা দিয়েছেন, সরবরাহ করেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এইভাবে সবাই এগিয়ে আসছে। এইটা হলো বঙ্গবন্ধু দল, এটা তার কন্যা নেতৃত্ব দিচ্ছেন, এখানে কোনো কিছুর অভাব হচ্ছে না। আর বিশেষত আমাদের উদারতা, আন্তরিকতার বিষয় আজকে সব জায়গায় এই মানবতার পাশে আওয়ামী লীগ দাঁড়াচ্ছে। এবং যারা আপনারা এর আগে ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল ত্রাণ সামগ্রী যাদের, সেটা এখন ফটো সেশনের মধ্যে নয়, এখন বলে কালকে আমি দেখলাম পত্রিকায় তাদের অনেক বলে যে টিকা নিয়ে নাকি দুর্নীতি হচ্ছে। এর আগে বলেছে টিকা দেওয়া যাবে না, এই টিকা দিলে মারা যাবে, এবং এই টিকা নিয়ে অনেক অপপ্রচার করেছে। এই টিকার মধ্যে পানি আছে, সেই টিকাই আজকে যারা সমালোচনা করছে তাদের নেত্রী সেই টিকা নিয়েছে। আজকে শেখ হাসিনা সেই নেত্রী, তিনি
তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কূটনীতিক প্রজ্ঞার কারণে আজকে এই টিকা বাংলাদেশে দেওয়া সম্ভব হয়েছে। অনেক উন্নত দেশে এখন টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয় নাই, সেই জন্য এই যে কোটি কোটি টিকা এখন আসতেছে। ডিসেম্বর পর্যন্ত এটা প্রায় 80 লাখ লোককে টিকা দেওয়া সম্ভব হবে শেখ হাসিনার নেতৃত্বে। এটা বঙ্গবন্ধুর কন্যা দেখেই সম্ভব হয়েছে। সেই জন্য আপনাদের এগুলো চিন্তা করতে হবে এবং সেই জন্যই এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে আসুন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল অশুভ শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই আলোচনা সভার তত্ত্ব এবং এটাই হোক আমাদের শপথ। যাবার বেলায় কবির ভাষায় বলে যেতে চাই, এই বাংলা শ্যামল প্রান্তর সাগর সৈকত নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, আবার আসিতে যদি ফিরে যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী রহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, নাই নাই ভয় হবেই জয়, জয় শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি জনগণের, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্মৃতি অমর হোক। ধন্যবাদ জনাব সুজিত রায় নন্দীকে চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এবারে সভাপতির সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীয় সভাপতি জনাব AKMA হামিদ। আসসালামু আলাইকুম। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠান এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় ভাজন এবং সম্মানিত নেতা সুদীপ দা, যিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সকলে যখনই তাকে চাই তখনই তাকে পাই, তিনি এসেছেন আমাদের এবং সবসময় আমাদের সঙ্গে আছেন, দীর্ঘ সময় থেকে ইনস্টিটিউশনের সঙ্গে সহযোগিতা করছেন। আমাদের ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অত্যন্ত গুণী একজন ব্যক্তি। আমাদের চট্টগ্রামের সদস্য প্রকৌশলীরা, আমরা যখন এই ইনস্টিটিউশনের কার্যক্রম পরিচালনায় চট্টগ্রামে যেতাম তখন আমাদের নেতৃবৃন্দ বলতেন বিপ্লব বড়ুয়া অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ এবং ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী হিসেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে সম্পূর্ণ করে যাচ্ছেন। আমাদের শ্রদ্ধা বা প্রিয় নেতা বিপ্লব দা, তিনিও অনুগ্রহপূর্বক আমাদের মাঝে উপস্থিত হয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের এই জীবন বিশেষ অতিথি সম্মানিত অতিথি আজকেই নতুন নয়, বিপ্লব বড়ুয়াকে আমরা একাধিকবার পেয়েছি আমাদের অনুষ্ঠানে, সুদীপ দাকে আমরা সবসময় আমাদের কাছে পাই। আমি আমার পক্ষ থেকে ইনস্টিটিউশনের 5 লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষ থেকে সম্মানিত বিশেষ অতিথিবর্গকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি কথা দীর্ঘ করবো না, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। আমরা বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার সহধর্মিণী সহ 15ই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের অত্যন্ত গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, সদস্য, প্রকৌশলীগণ, আজকের এই অনুষ্ঠানের বিষয়ের উপরে 26টি স্লাইডের একটি বক্তব্য ছিল। এই বিষয়গুলো উপস্থাপন করতে চেয়েছিলাম আমরা, কিন্তু যেহেতু আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিবর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাজে ব্যস্ত আছেন, সেই কারণে উপস্থাপন করিনি। আমাদের জানার বক্তব্যে সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে। আমরা বক্তব্যটি আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগেই পাঠিয়েছি
সম্মানিত বিশেষ অতিথি রয়েছে দিয়েছি। আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কি চিন্তা করতেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে, স্বাধীনতার পূর্ব বাংলাদেশে। তিনি ভাবতেন শিক্ষা ব্যবস্থা, একমাত্র শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নয়ন করা যায় তাহলেই সম্ভব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এবং তারই প্রেক্ষিতে 1972 সালে ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশন যখন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং সেই সময়ে সেই ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশনে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশকে কিন্তু সদস্য করেছিলেন। আপনারা দেখে আনন্দিত হবেন, আমরা প্রধান বিশেষ অতিথি করব। আপনারা জানেন হয়তো 72 সালে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশনের একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপের সদস্য হিসাবে কাজ করেছে। সেই জন্য আমরা গর্বিত হই, আমরা আনন্দিত যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে সৃষ্ট ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম মূল্যায়ন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশনের ইঞ্জিনিয়ারিং গ্রুপে আমাদেরকে নাম্বার করে, এবং আমরা নিশ্চয়ই গর্বিত যে এদেশের প্রথম শিক্ষা কমিশনে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 72 সালে ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশনকে দেখেছিলেন, এবং সেই কমিশনের সদস্য হিসাবে আমাদেরকে বলেছিলেন তিনি যে আমি চাই কর্মশক্তিতে বলিয়ান একটা শিক্ষা ব্যবস্থা, কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা ব্যবস্থা। ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশন সেই দিন আমি কিন্তু বুঝতে পারি নাই, আমি ইনস্টিটিউশনের আমাদের তৎকালীন সভাপতি সহ আমরা দায়িত্ব পালন করতে গিয়ে এই যে শব্দটার এত গুরুত্ব এটা কিন্তু বোঝা খুব সহজ ছিল না। কর্মশক্তিতে বলিয়া এই যে একটি শব্দে সমগ্র জাতির শিক্ষা ব্যবস্থার দর্শন তিনি দিয়ে গেছেন। একটি শব্দ কর্মশক্তিতে বলিয়া, এটা সহজ কথা নয়। রাজনৈতিক বিশাল প্রাঙ্গণ না হলে এক শব্দে টোটাল জাতিকে শিক্ষা নীতি সম্পর্কে একটা দর্শন ফিলোসফি দেওয়া সহজ কথা নয়। বঙ্গবন্ধু শেখ করেছিলেন। তারই আলোকে তিনি যে কথাটা বলেছিলেন, আজকে কিন্তু সারা পৃথিবীতে ডিজিটাল পৃথিবী হচ্ছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুযায়ী আমরা মানে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লবের পথে। সেই চতুর্থ শিল্প বিপ্লবের পত্তনও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু সেদিন চিন্তা করেছিলেন এবং সেই ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশনের সেই কমিশনের রিপোর্ট আমাদের কাছে আজও আছে। আমরা খুবই গর্বিত, আমিও বিশেষ করতে পারবো সেই দিন চতুর্থ শিল্প বিপ্লব আমরা জানি না, কিন্তু বাংলাদেশের ডক্টর কুতুবউদ্দিন শিক্ষা কমিশন সেই দর্শনটাকে সামনে রেখে, বঙ্গবন্ধুর দর্শনকে সামনে রেখে কিন্তু সেই দিন দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার কথা বলেছে। এবং আপনারা জানেন যে দেশে সারা পৃথিবীর মতো 3 ধরনের ইঞ্জিনিয়ারিং শিক্ষা বাংলাদেশও আছে। একটা হলো গবেষণা শিক্ষা, আরেকটা হলো ইঞ্জিনিয়ারিং শিক্ষার 2 স্তর, ডিগ্রি এবং ডিপ্লোমা। আমাদের দেশেও তাই আছে। এবং ডক্টর কুতুবউদ্দিন সেখানে রেশিও করেছিলেন যে একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার তৈরি করলে 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, এবং 25 জন টেস্ট এন্ড গবেষণা শিক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক স্বাধীন বঙ্গবন্ধুর অনুপস্থিত বাংলাদেশে অতীতের সরকারগুলি এই বিষয়টা কোনো গুরুত্ব দেয় না। ফলে গবেষণা শিক্ষাটা অব্যাহতভাবে অবহেলিত। আজ জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। জননেত্রী শেখ হাসিনার ভিশন 21-এ মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অতিথি করব নেত্রী বলেছিলেন স্কুল পর্যায়ে টেকনিক্যাল এডুকেশন দিয়ে দিতে হবে, এবং সেটা 20 সালের মধ্যে দিতে হবে। কিন্তু আমাদের ব্যর্থতার কারণে, শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ব্যক্তির ব্যর্থতার কারণে, অদূরদর্শিতার কারণে সেটা কিন্তু হয় না। 20 সালে হয় নাই, 21 সালে হয় নাই, আমরা আশঙ্কা ব্যক্ত করছি 22 সালে হয়েছে। মাননীয় বিশেষ অতিথি বলব এই বিষয়টা মনোযোগ দেওয়া দরকার। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার ভিশন 21কে কিন্তু আমরা অলরেডি অনেকাংশে ক্ষতিগ্রস্ত করে ফেলছি। এটা কিন্তু যাতে না হয় সেই বিষয়ে আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার। এবং একইভাবে আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, সম্মানিত বিশেষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছরে রূপান্তরিত করেছে জননেত্রী শেখ হাসিনা, এবং একাধিক কমিটির জাতীয় কমিটির সুপারিশ দিয়ে সেইটা তারই ক্যাবিনেট মেম্বার
তার সভাপতিতে কেমন একটা মানে দৃশ্যতাপূর্ণ সিদ্ধান্ত নেয়, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে ভায়োলেট করে সেটাকে মানে আধুনিকায়নের পরিবর্তন নিম্নগামী করার যে প্রয়াস, এটা নিশ্চয়ই দুঃখজনক। সম্মানিত বিশেষ অতিথিবর্গ, আপনাদের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করলাম, এটা হওয়া সঠিক নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনার চেয়ে অতি বুদ্ধিমান মানুষ বাংলাদেশে আছে বলে আমি মনে করি। যারা এটা চিন্তা করে তারা সঠিক এবং যথার্থ চিন্তা করে। আপনাদের সমর্থন চাচ্ছি, এই ধরনের অপকর্ম থেকে সরে আসা উচিত। অন্যথায় সারা দেশে আমাদের সদস্যদের মধ্যে এবং আমাদের ছাত্র সদস্য যাই হোক তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। এ ধরনের অশুভ উদ্যোগ এবং কার্যক্রম গঠন করা উচিত নয়। সম্মানিত বিশেষ অতিথিবর্গ, আপনারা জানেন আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোম্যাটিক বাংলাদেশ একমাত্র জাতীয় পেশাজীবী সংগঠন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর পরামর্শ করে আমরা সাইনবোর্ড নামিয়ে রেখে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম। একমাত্র পেশাজীবী সংগঠন, ইতিহাসে লিপিবদ্ধ আছে। এবং একইভাবে একমাত্র পেশাজীবী সংগঠন যারা এই দেশের প্রথম বাংলাদেশের সামরিক আইন ভঙ্গ করেছে, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক। এটা ইতিহাসে আপনারা আওয়ামী লীগের নেতা হিসেবে নিশ্চয়ই জানেন, ডক্টর মালেক উকিল সাহেব সভাপতি। ওনার কাছে আমরা গিয়েছিলাম, উনি বলছেন যে 3 বছর ধরে এত বড় বিশাল আমাদেরকে জেলখানায় নিয়ে গেছে, অত্যাচার করেছে, পুলিশের যন্ত্রণা সহ্য করেছে, আমাদের 7 দিন পরে সাংবাদিকরা সামরিক আইন ভঙ্গ করেছে। এই যে ইতিহাস, এগুলো আপনাদের জানা। পাকিস্তান সরকারকে 1950 সালে প্রথম বাংলাদেশের ডিপ্লোম্যাটিকরা পাকিস্তান থেকে সায়না করেছে, বিদায় করে দিয়েছিল এবং আমাদের সদস্যরা স্ট্রাইক করে ঘোষণা করেছিল যে এই অন্যায় এই পাকিস্তান টিকতে পারে না, তার বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আজকে জননেত্রী শেখ হাসিনার দিকে আমরা তাকিয়ে আছি, বাংলাদেশের ডিপ্লোম্যাটিকরা তাকিয়ে আছে, একমাত্র দর্শাস্পদ জননেত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি আমাদের দুইটা অনুগ্রহপূর্বক বলেছেন এবং তিনি আমাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন, অতীতেও শুনেছেন, তিনি আজকেও বলেছেন যে বিষয়টি নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর কাছে। আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটা যদি অনুগ্রহপূর্বক বিষয়টা মানে অনেক কাজের মধ্যে আমাদেরকে মনে রাখেন, তাহলে অবশ্যই বাংলাদেশ উপকৃত হব, আমরাও আপনাকে সেই অনুরোধ জানিয়ে আমি এই কথা দীর্ঘ করতে চাই না। মাননীয় প্রধান বিশেষ অতিথি, প্রধান অতিথি, একটা বিষয় আমরা আমাদের সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে, একটা দুশ্চিন্তায় আমরা আছি। সেটা হলো কি? সেটা হলো একটা ষড়যন্ত্রকারী মহল জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাহীনতা সৃষ্টি করার গভীর চক্রান্ত করছে, যেমনটি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আজকে আমরা কোনোমতেই জননেত্রী শেখ হাসিনার বিকল্প ভাবতে পারে না সমগ্র জাতি। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, আস্থাহীনতা সৃষ্টি করার যে অপপ্রয়াস চলছে, তার জনসর্বভৌমত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর জনসর্বভৌমত্ব হল প্রধানমন্ত্রী, তিনি তার ক্ষমতা সর্বোচ্চ এবং তিনি সমস্ত কিছু করবেন। সেখানে আলাদা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে বিলম্বিত করা। 8টি বছর আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েছি, আমাদের গণভবনে ডাকি দেখেছি, গণভবনে একমাত্র পেশাজীবী সংগঠন গণভবনে ডিপ্লোম্যাটিকরা সম্মান করেছেন। তিনি এত ভালোবাসেন বাংলাদেশের ডিপ্লোম্যাটিককে, যেমন বঙ্গবন্ধু ভালোবাসতেন। সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করা দরকার। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের যে আস্থা, সেই আস্থাকে রক্ষা করা দরকার। আমরা বলেছি শুধু টাকা দেওয়া লাগবে না, আপনি অফিস অর্ডারটা করে দেন যে ইনক্রিমেন্ট দিয়ে জননেত্রী শেখ হাসিনা গোটা 22 সালে দিবে, ঠিক আছে, 22 সালে দিয়ে 23 সালে দিবেন, বরং 23 সালে দিবেন, কিন্তু শুধু নেত্রীর নির্দেশটা বাস্তবায়ন হলে আমরা খুশি। বাংলাদেশের ডিপ্লোম্যাটিকরা এবং জনগণের আস্থাটা যথার্থভাবে থাকে, তা না হয় 8 বছর লাগবে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে। এটা তো মানুষকে বিপর্যস্ত করে, মানুষকে বিপক্ষে তারা করে দেয়, রাস্তায় নামিয়ে দেওয়া ষড়যন্ত্র। এই চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনাদের দুইজনের কাছে আমি অনুরোধ জানাই। আমি কথা বলা শেষ করতে চাই। সম্মানিত বিশেষ অতিথিবর্গ, এই বিষয়টা গভীরভাবে হবে। আজকে সম্মানিত অতিথিবর্গ, আমাদের প্রাণ কার্যক্রমকেও আজকে যারা আসছেন আমাদের এখান থেকে খুব ক্ষুদ্র প্রয়াস, কয়েকদিন আগেও আমরা তা নিয়েছি,
এবং সকল কার্যক্রমে মানবতার কার্যক্রমে আমরা আছি, অতীতও দিয়েছি, এখনো দিচ্ছি। এটা আপনি জানেন যে আমরা আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু দোয়া করে দিতে চাই। বিপ্লবদার কাছে সেই সুপারিশটা আমরা দিয়েছি, নেত্রীর কাছে ডিজাইন করে দিয়েছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পটাকে ব্যর্থ করে দেওয়ার একটা অপপ্রয়াস ষড়যন্ত্র চক্রান্ত আছে, এইটাকে রুখতে হবে। সেই জন্য আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে এই সুপারিশ করেছি কিভাবে এটাকে স্টেবল করা যায়, কিভাবে 50 বছর ধরে ব্যবহার করতে পারে, সেই বিষয়টা আমরা জননেত্রীর কাছে সুপারিশ আকারে পেশ করেছি। এবং সেই প্রেক্ষিতেই আপনার সহযোগিতা চাই। আমি কথা দীর্ঘ না করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে ডাইরেক্টলি অংশগ্রহণ করতে পারে না। সেই কারণে সম্মানিত বিশেষ অতিথিবর্গ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা তৎকালীন সরকার 95 সালে যখন বিরোধী দলের সরকার ছিল, তখন কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে আমরা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ গঠন করেছিলাম। আজও সেই কার্যক্রম চলছে। দেশের প্রয়োজনীয় ইনস্টিটিউট যে জায়গায় যেতে পারে না, তার কনস্টিটিউশনাল বাইন্ডিং এর কারণে সেই জায়গায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাজ করে। এবং সেই বিষয়ে আপনাদের সহযোগিতা যে আমি শেষ করতে চাই। আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সুদীবৃন্দ সদস্য প্রকৌশলী বন্ধুগণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের সকলকে গভীর কৃতজ্ঞতা। আমাদের যেসব ভাই বোনেরা প্রাণ নেওয়ার জন্য আছে তাদের কাছেও কৃতজ্ঞ, তারা অনুপ্রণিত এসেছেন আমাদের প্রয়াসে অংশগ্রহণ করার জন্য। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনার জয়।